পৃষ্ঠা 235, ইউনিট 6, রাষ্ট্র নির্মাণ। পৃষ্ঠা 235, ইউনিট 6, রাষ্ট্র নির্মাণ ও তদ সম্পর্কিত বিষয়সমূহ। প্রথম অধ্যায়, ভারত পাকিস্তান যুদ্ধ 1971 সাল, বাংলাদেশের জন্ম ও ভারতে তার প্রভাব। এক নজরে যুদ্ধের প্রেক্ষাপট। 1947 খ্রিস্টাব্দে গঠিত পাকিস্তান শুরু থেকেই ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুটি অংশে বিভক্ত ছিল, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। দেশের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 55% জনসংখ্যা পূর্ব পাকিস্তানে বাস করলেও তারা পশ্চিম পাকিস্তানের দ্বারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে শোষিত হতো। পূর্ব পাকিস্তান থেকে অর্জিত রাজস্ব, বিশেষ করে পাট ও চা শিল্প থেকে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো, যা পূর্বে ব্যাপক দারিদ্র্য তৈরি করে। 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি 1966 বাঙালিদের মধ্যে স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা তীব্র করে তোলে। 1970 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানি সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। 1971 খ্রিস্টাব্দের 25 মার্চ পাক সেনাবাহিনী কোট অপারেশন সার্চলাইটের আনকোট মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে এক নৃশংস গণহত্যা শুরু করে। এই গণহত্যার ফলে প্রায় 1 কোটি শরণার্থী প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়, যা ভারতের ওপর প্রচণ্ড মানবিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এবং এই সংকটকে একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত করে। কূটনৈতিক তৎপরতা ও যুদ্ধের সূচনা। ভারত প্রথমে কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করে এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্ব জনমত গঠনের জন্য বিভিন্ন দেশ সফর করেন। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে পাকিস্তানকে ব্যবহার করায় এবং পাকিস্তানের পক্ষ নেয়, যা ভারতের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করে। 1971 খ্রিস্টাব্দের আগস্টে স্বাক্ষরিত ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি ভারতকে একটি অপরিহার্য কৌশলগত ও কূটনৈতিক সুরক্ষা প্রদান করে। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে কোট মুক্তিবাহিনী আনকোট গড়ে তোলে, যাঁদের একমাত্র লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ভারত মুক্তিযোদ্ধাদের বন্ধনী শুরু, মুক্তিবাহিনী বন্ধনী শেষ, আশ্রয়, প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সক্রিয়ভাবে সাহায্য করতে শুরু করে, যা তাদের প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করে। 1971 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর পাক বিমান বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে একাধিক বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালালে ভারত পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা করে। যুদ্ধের গতি প্রকৃতি। ভারত পাক যুদ্ধটি দুটি প্রধান ফ্রন্টে পরিচালিত হয়, পূর্ব এবং পশ্চিম। পূর্ব ফ্রন্টে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং মুক্তি বাহিনীর সমন্বিত আক্রমণে কোট ব্লিৎজক্রিগ বয় লয় রস্যইকার খণ্ডত্ব বয় লয় রস্যইকার খণ্ডত্ব বর্গের জ কয় রফলা রস্যইকার গ ঝটিকা যুদ্ধ। ব্লিৎজক্রিগ ঝটিকা যুদ্ধ কৌশল গ্রহণ করে দ্রুত ঢাকার দিকে অগ্রসর হয়। ভারতীয় নৌবাহিনীর সফল অবরোধ অপারেশন ট্রাইডেন্ট ও পাইথন এবং বিমান বাহিনীর আকাশপথে পূর্ণ আধিপত্য পাক বাহিনীকে কোণঠাসা করে ফেলে। পশ্চিম ফ্রন্টে ভারত মূলত প্রতিরক্ষামূলক কৌশল নেয়, তবে লোনগেওয়ালার যুদ্ধে
এবং বসন্তরের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘর্ষে ভারতীয় বাহিনী সাহসিকতার সঙ্গে জয়লাভ করে পাকিস্তানের অগ্রযাত্রা প্রতিহত করে। পৃষ্ঠা 236। আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। সমন্বিত ভারতীয় আক্রমণের মুখে 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাক বাহিনীর প্রধান জেনারেল A.A.K. নিয়াজি প্রায় 93,000 জন সৈন্যসহ আত্মসমর্পণ করেন। পাক বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে মাধ্যমে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। ভারত পাক যুদ্ধ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র এবং শক্তির ভারসাম্য চিরতরে পরিবর্তন করে ভারতকে এই অঞ্চলের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারতের ওপর প্রভাব ও ফলাফল। ভারত জয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করে এবং ভারতের আন্তর্জাতিক মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। কৌশলগতভাবে বাংলাদেশের জন্মের ফলে ভারতের পূর্ব সীমান্ত সুরক্ষিত হয় এবং পাকিস্তানের দ্বিমুখী যুদ্ধের হুমকির অবসান ঘটে। যুদ্ধের পর 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যৎ সমস্যার সমাধানে শান্তিপূর্ণ আলোচনার উপর জোর দেয় এবং কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠা করে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা SAQ টাইপ 1 প্রশ্নের মান 3। প্রশ্ন 1, 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখো, অথবা ভারতের ওপর 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের কী প্রভাব পড়েছিল। উত্তর: সূচনা। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও ভারতের বিভিন্ন ক্ষেত্রে এই যুদ্ধের গভীর প্রভাব পড়েছিল। ভারতের ওপর 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব গুরুত্ব ফলাফল। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ওপর কিছু ইতিবাচক ও কিছু নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। 1. ইতিবাচক প্রভাব। 1. দক্ষিণ এশিয়ায় ভারতের সুদৃঢ় অবস্থান। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে জিতে ভারত দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থানকে আরও মজবুত করে। যুদ্ধের সময় ভারতকে সমর্থন না জানালেও যুদ্ধের পর নতুন রাজনৈতিক শক্তির ভারসাম্য মেনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে দক্ষিণ এশিয়ার একটি প্রভাবশালী শক্তি হিসেবে স্বীকৃতি জানায়। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে ভারত দক্ষিণ এশিয়ায় নিজের প্রভুত্ব স্থাপনে সফল হওয়ায় চীন ভারত সম্পর্কে তার আগ্রাসী মনোভাবের বদলে শীতল মনোভাব বজায় রাখে। 2. ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি। 1971-এর ভারত পাক যুদ্ধে ভারতের জয়লাভ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের ফলে দেশে বিদেশে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়। ইন্দিরা গান্ধীর সরকার দীর্ঘ 9 মাস ধরে প্রায় 1 কোটি শরণার্থীর আশ্রয়ের ব্যবস্থা করায় শ্রীমতী গান্ধী বিশ্ববাসীর কাছে প্রশংসিত হন। যুদ্ধবিরতি ঘোষণা মাত্র প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সুপারিশে রাষ্ট্রপতি ভি গিরি লোকসভা ভেঙে দেন এবং অন্তর্বর্তী নির্বাচনের নির্দেশ জারি করেন। এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ইন্দিরা গান্ধী পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হন। 2. নেতিবাচক প্রভাব। 1. জনসংখ্যা বৃদ্ধি।
পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ শুরু হলে মার্চ 1971 খ্রিস্টাব্দ। প্রায় 1 কোটি শরণার্থী সেখান থেকে ভারতে চলে আসে। এই শরণার্থীদের মধ্যে শতকরা 80% ছিল হিন্দু সংখ্যালঘু মানুষ। এর ফলে মূলত ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের সীমান্তবর্তী জেলাগুলিতে জনসংখ্যার সম্প্রদায়গত ভারসাম্য পরিবর্তিত হয় ও মোট জনসংখ্যাও অনেক বেড়ে যায়। 2. অর্থনীতিতে চাপ। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রায় 1 কোটি শরণার্থী ভারতের মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে আশ্রয় নিলে ভারতের অর্থনীতির ওপর সবচেয়ে বেশি চাপ পড়ে। এর ফলে যুদ্ধের সময় ভারতে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেড়ে যায়। এক তো ভারতের দিক থেকে যুদ্ধের খরচ একটা বড় বোঝা ছিল, তার ওপর শরণার্থীদের ব্যবস্থাপনায় ভারতের ওপর অর্থনৈতিক চাপ বহুগুণ বাড়ে। তাই দেখা যায় যুদ্ধের সময় ভারতে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের দাম অনেকটাই বেড়ে যায়। এখানে দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকার একটা অংশ রয়েছে, নিচে লেখা আছে সংবাদপত্রে 1971 ভারত পাক যুদ্ধ। মন্তব্য: ভারতের মতো উন্নয়নশীল দেশের ওপর 1971 ভারত পাক যুদ্ধের যে ক্ষতিকর প্রভাব পড়েছিল তা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কঠোর হাতে সমাধান করেছিলেন। সাময়িকভাবে বিপর্যস্ত হলেও ভারত সরকার, পৃষ্ঠা 237, পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতা লাভের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সফল হতে সাহায্য করেছিল। প্রশ্ন 2, টিকা লেখো। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার ঘোষণাপত্র। উত্তর: পূর্ব পাকিস্তানে স্বাধীনতার ঘোষণাপত্র। 1. প্রেক্ষাপট: 1970 সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি, বরং অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর পূর্ব পাকিস্তান জুড়ে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়। আন্দোলনের তীব্রতায় পাক সামরিক শাসক ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন ডাকার কথা ঘোষণা করতে বাধ্য হন। ইয়াহিয়া খানের এই ঘোষণার পর শেখ মুজিবুর রহমান জাতীয় পরিষদের অধিবেশনের আগে পূর্ব শর্ত হিসেবে 4 দফা দাবি জানান এবং পূর্ব পাকিস্তানের জনগণকে চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন। শাসনতান্ত্রিক আলোচনার উদ্দেশ্যে ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানের সঙ্গে লোক দেখানো আলোচনায় বসেন, যা স্বাভাবিকভাবেই ব্যর্থ হয়। ইয়াহিয়া খান শেখ মুজিবকে আলোচনার ব্যর্থতার জন্য দোষী সাব্যস্ত করেন। এরপর পাকিস্তান সামরিক বাহিনী 1971 খ্রিস্টাব্দের 25 মার্চ রাতে ঢাকার বিভিন্ন স্থানে কোট অপারেশন সার্চ লাইট আনকোট নামে এক নারকীয় হত্যাকাণ্ড শুরু করে। সেই রাতেই শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 2. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ। গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিবুর রহমান TNT ও EPR এর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে আব্দুল হান্নান 26 মার্চ ভোরে মুজিবুরের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। পরের দিন সন্ধ্যায় মেজর জিয়াউর রহমান পুনরায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। কয়েকদিন পর বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর থেকে স্বাধীনতার সনদ জারি করা হয়। এই সনদে 1970 সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের কথা উল্লেখ করা হয়। এতে আরও বলা হয় যে বিজয়ী আওয়ামী লীগের প্রতিনিধিদের পাক সামরিক শাসক ইয়াহিয়া খান কিভাবে ষড়যন্ত্র করে অবৈধভাবে সরকার গড়তে বাধা দিচ্ছে। এই স্বাধীনতার সনদে আরও বলা হয়, বাংলাদেশের 7 কোটি জনতার নেতা
শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কথা ঘোষণা করেছেন এবং বাংলাদেশের জনগণ যা রায় দিয়েছেন তা পালনে বাধ্য থেকে বাংলাদেশকে একটি কোট সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে আনকোট ঘোষণা করা হচ্ছে। মন্তব্য: স্বাধীনতার সনদে উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হবেন। এই ঘোষণাপত্র অনুযায়ী মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিপ্লবী সরকার গঠিত হয়, যা কোট মুজিবনগর সরকার আনকোট নামেও পরিচিত। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। প্রশ্ন 3, বসন্তরের যুদ্ধ অথবা শকরগড়ের যুদ্ধ অথবা বড়পিণ্ডের যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: সূচনা: 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানে শুরু হওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের অংশ হিসেবে পাঞ্জাব প্রদেশের শকরগড় সেক্টরে পাক ভারত সেনাদের মধ্যে এক যুদ্ধ সংগঠিত হয় 4 থেকে 16ই ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ, যার নাম শকরগড়ের যুদ্ধ বা বসন্তরের যুদ্ধ বা বড়পিণ্ডের যুদ্ধ। বসন্তরের বা শকরগড়ের বা বড়পিণ্ডের যুদ্ধ। 1. যুদ্ধের সূচনা: পূর্ব রণাঙ্গনে পাক ভারত যুদ্ধ শুরু হওয়া মাত্রই সেখান থেকে ভারতীয় সেনাদের মনোযোগ সরিয়ে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার জন্য পাকিস্তান পশ্চিম রণাঙ্গন খুলে দেয়। শকরগড়ের সামরিক ঘাঁটিটি যেহেতু জম্মু এবং ভারতীয় পাঞ্জাব এলাকার মধ্যে যোগাযোগ রক্ষা করত, তাই এটি ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধ শুরু হলে ভারতীয় সেনারা মেজর জেনারেল ওয়াগ পিন্টোর নেতৃত্বে শকরগড়ের দিকে এগোতে থাকলে পাকিস্তানি সেনারা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। তা সত্ত্বেও ভারতীয় সেনারা আক্রমণ চালিয়ে যায়। ভারতীয় লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের 10টি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। 2. পাকিস্তানের আত্মরক্ষা: পাক ভারত উভয় পক্ষের সেনাদের মধ্যে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলে। এক পর্যায়ে ভারতীয় সেনাদের আক্রমণের তীব্রতায় পাকিস্তানের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে। পাকিস্তানের লেফটেন্যান্ট কর্নেল আকরাম রাজা পুরনো ধাঁচের যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে শকরগড়ের কাছে ভারতীয় সামরিক ঘাঁটিতে আক্রমণ চালালেও ব্যর্থ হয়। অবশেষে ভারতীয় বিমান বাহিনী ওই অঞ্চলে পাল্টা আক্রমণ চালাতে শুরু করলে পাকিস্তানি সেনারা নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দেয়। 3. যুদ্ধবিরতি ও ফলাফল: পাকিস্তান আত্মসমর্পণের প্রস্তাব দিলে যুদ্ধবিরতি ঘটে। এই যুদ্ধে ভারত পাকিস্তানের প্রায় 1000 বর্গমাইলেরও বেশি এলাকা নিজেদের দখলে আনে। ভারতের হয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখান মেজর এ গোপালকৃষ্ণ, ক্যাপ্টেন মোহন কৃষ্ণন, লেফটেন্যান্ট AK মুদগল প্রমুখ। এই যুদ্ধের আগে ভারতীয় ব্রিগেড ও রেজিমেন্টের সেনাদের বিশেষ প্রশিক্ষণ ও কৌশল অবলম্বনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পাশাপাশি যুদ্ধের আগে ভারতীয় সেনাদের প্রচুর যুদ্ধ ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার ও সাঁজোয়া যান সরবরাহ করা হয়েছিল। মন্তব্য: পাকিস্তান ভেবেছিল শকরগড় অঞ্চলের দখল নিয়ে কাশ্মীর ও পাঠানকোটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে এবং তারপরে জম্মু ও কাশ্মীরে আক্রমণ চালাবে, কিন্তু ভারতীয় সেনাদের সাহসী রণকৌশলের কাছে তাদের এই যুদ্ধ পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা হার মানে। পৃষ্ঠা 238। প্রশ্ন 4, 1971 ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর কৃতিত্ব সংক্ষেপে লেখো।
উত্তর, 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত যোগ দিলে পাকিস্তানের সঙ্গে সরাসরি ভারতের যুদ্ধ শুরু হয়। তবে ভারতীয় পদাতিক ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর অসাধারণ রণকৌশল ও সাফল্যের ফলে এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। ভারত পাক যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর কৃতিত্ব। 1. পশ্চিম রণাঙ্গনে। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে পশ্চিম রণাঙ্গনে ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব দেন ভাইস অ্যাডমিরাল S.N. কোহলি। তাঁর সুদক্ষ নেতৃত্বে ভারতীয় নৌবাহিনী সোভিয়েত নির্মিত বেশ কিছু ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানের কোট খাইবার আনকোট এবং কোট মহাফিজ আনকোট নৌবহর ডুবিয়ে দেয় এবং কোট শাহজাহান আনকোট নামে আরেকটি নৌবহরকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করে। 4 ডিসেম্বর। পাকিস্তান নৌসূত্র থেকে জানানো হয় যে ভারতের এই নৌ আক্রমণে পাকিস্তানের নিহত ও আহতের মোট সংখ্যা ছিল 720 জন। এর কয়েকদিন পর পাকিস্তানের পাল্টা আক্রমণে ভারতের 194 জন নৌসেনা হতাহত হন। এর প্রতিশোধ হিসেবে ভারতীয় নৌসেনারা পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করা 3টি পাকিস্তানি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2. পূর্ব রণাঙ্গনে। পূর্ব রণাঙ্গনে ভারতীয় নৌসেনাদের নেতৃত্ব দেন ভাইস অ্যাডমিরাল নীলকান্ত কৃষ্ণন। তাঁর নেতৃত্বে ভারতীয় নৌসেনারা বঙ্গোপসাগর নৌ অবরোধ সৃষ্টি করে এবং পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখে। এর পাশাপাশি বিমানবাহী রণতরী INS বিক্রান্ত মোতায়েন করা হয়। পাকিস্তানের তরফ থেকে পাল্টা হামলা চালানোর জন্য PNS গাজী নামক একটি সাবমেরিন পাঠানো হলেও তা বিশাখাপত্তনমের উপকূলের কাছে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণের কারণে ডুবে যায়। 3. ক্ষয়ক্ষতির পরিমাণ। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি বেশি হয়। এই যুদ্ধে পাকিস্তান তার নৌবাহিনীর প্রায় অর্ধেক হারায়। পাকিস্তানের 7টি গানবোট, একটি মাইন সুইপার, একটি সাবমেরিন, 2টি ডেস্ট্রয়ার, 3টি টহলদারি জাহাজ, 18টি কার্গো এবং বেশ কয়েকটি অস্ত্র শস্ত্র সরবরাহকারী এবং যোগাযোগ রক্ষাকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পাকিস্তানের বন্দর শহর করাচির নৌঘাঁটি ও ডকগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নৌসেনা ও নৌকর্মী মিলিয়ে পাকিস্তানের মোট 1900 জন কর্মী হতাহত হয়। আরও 1413 জন নৌসেনা ভারতীয় নৌবাহিনীর হাতে বন্দী হয়। মন্তব্য: নিপুণ রণকৌশলের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী খুব সহজেই পাকিস্তানি নৌবাহিনীকে পরাজিত করে। ভারতীয় নৌবাহিনীর এই সাফল্যের কারণে পাকিস্তানের 2 দিক অবরুদ্ধ হয়ে পড়ে, যা তাদের পরাজয়কে ত্বরান্বিত করে। প্রশ্ন 5. 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় স্থলবাহিনীর কৃতিত্ব সংক্ষেপে লেখো। উত্তর: সূচনা। 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারতীয় স্থলবাহিনীর অসামান্য কৃতিত্বে মাত্র 13 দিনের মধ্যে ভারত জয়ী হয়। ভারত পাক যুদ্ধে ভারতীয় স্থলবাহিনীর কৃতিত্ব। 1. পশ্চিম রণাঙ্গনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় স্থলবাহিনী পূর্ব পাকিস্তানের পাশাপাশি পশ্চিম রণাঙ্গনেও অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল শাস্ত্রী। তার নেতৃত্বে 900 সেনার একটি ব্যাটালিয়ন হুসেইনিওয়ালা গ্রামে মোতায়েন করা হয়। যদিও পাক আক্রমণে তাদের অনেকেই হতাহত হন এবং সাময়িকভাবে বাকিরা পিছিয়ে আসেন।
তবে অচিরেই মেজর KS চাঁদপুরীর নেতৃত্বে প্রচুর স্থল সেনা পাকিস্তানের 18 পদাতিক ডিভিশনের সেনাদের হাত থেকে রাজস্থানের লঙ্গেওয়ালা শহরের দখল নেন। পাকিস্তানের পাঞ্জাবের শকরগড়ে পাকিস্তানের সেনাদের সঙ্গে ভারতের সেনাদের যুদ্ধ বাধে 4 থেকে 16 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ, যা বসন্তরের যুদ্ধ বা শকরগড়ের যুদ্ধ বা বড়পিণ্ডের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ভারত পাকিস্তানের 48টি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করে। এই যুদ্ধে জিতে ভারতীয় সেনারা জম্মু এবং ভারতীয় পাঞ্জাবের মধ্যে সড়ক যোগাযোগ পথটিকে সুরক্ষিত করতে সক্ষম হয়। 2. পূর্ব রণাঙ্গন। ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার আগে থেকেই ভারত পাক সেনাদের মধ্যে ধলাই, গরিবপুর এবং হিলিতে খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল। ত্রিপুরার কাছে ধলাই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং। এই যুদ্ধে ভারতীয় স্থলবাহিনী জয়লাভ করে। 28 অক্টোবর। এর মাসখানেক পর পূর্ব পাকিস্তান সীমান্তের গরিবপুর শহরে লেফটেন্যান্ট কর্নেল RK সিংয়ের নেতৃত্বে 2 দিনের যুদ্ধে ভারতীয় সেনারা জয়ী হয়। কিছুদিন পর হিলির পাহাড়ি এলাকায় অবস্থিত মোরাপাড়া শহরে সংঘটিত যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও শেষ পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল শমশের সিংয়ের নেতৃত্বে ভারতীয় সেনারা মোরাপাড়ার এক বিশাল অংশ নিজেদের দখলে আনতে সফল হয়। আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তান যুদ্ধ ঘোষণার পর পূর্ব পাকিস্তান জুড়ে ভারতীয় সেনারা আক্রমণের তীব্রতা বাড়ায়। স্থলবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অভিযানে নেতৃত্ব দেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এখানে একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে 1971-এর যুদ্ধে ভারতীয় সেনা, পৃষ্ঠা 239। 3. ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় স্থল সেনারা ব্লিৎজক্রিগ রণকৌশল অবলম্বন করে পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ফুটনোট: ব্লিৎজক্রিগ BLITSKRIEG হলো একটি কৌশলগত যুদ্ধ যেখানে দ্রুতগামী সাঁজোয়া বাহিনী, ট্যাঙ্ক এবং বিমান হামলার দ্বারা শত্রুপক্ষের প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে জয়ী হওয়া যায়। ব্লিৎজক্রিগ একটি জার্মান শব্দ যার অর্থ কোট বজ্রগতি যুদ্ধ আনকোট। মূল পাঠে ফিরে এলাম। ভারতীয় আক্রমণে প্রায় 5,000 পাকিস্তানি সেনা নিহত ও 10,000 আহত হয়। অন্যমতে 8,000 নিহত এবং 25,000 আহত হয়। এছাড়াও পাকিস্তানি সাঁজোয়া যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মন্তব্য: ভারতীয় সেনাদের রণকৌশল ও যুদ্ধ পারদর্শিতা পাকিস্তানের তুলনায় অনেক বেশি উন্নত ও আধুনিক ভারতীয় সেনাদের রণকৌশল ও যুদ্ধ পারদর্শিতা পাকিস্তানের তুলনায় অনেক বেশি উন্নত ও আধুনিক হওয়ায় যুদ্ধে ভারত জয়ী হয়। প্রশ্ন 6. 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর কৃতিত্ব সংক্ষেপে লেখো। উত্তর: সূচনা: 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ বাধে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ঘটা এই যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অসামান্য পারদর্শিতায় ভারত জয়ী হয় এবং পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত পাক যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর কৃতিত্ব: 1. পাকিস্তানের বিমান হানার জবাব। 1971 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতের 8টি বিমান ঘাঁটিতে
আকস্মিক হামলা চালায়। এই আক্রমণের নাম ছিল অপারেশন চেঙ্গিজ খান। এর প্রতিক্রিয়ায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেন, এই বিমান হামলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। এরপর সেই রাতেই ভারতীয় বিমান বাহিনী পাল্টা বিমান হামলা চালিয়ে পাকিস্তানকে সমুচিত জবাব দেয়। ভারতীয় সেনাবাহিনী জলপথ এবং স্থলপথের পাশাপাশি আকাশপথেও সামরিক অভিযান চালিয়ে পূর্ব রণাঙ্গনে ঢাকা দখল এবং পশ্চিম রণাঙ্গনে পাক সেনা দলকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেয়। 2. ভারতের আক্রমণ। পূর্ব রণাঙ্গনে ভারতীয় বিমান বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে ছোট ছোট পাক যুদ্ধ বিমানগুলিকে ধ্বংস করে দেয়। পাঠানকোটে ভারতীয় যুদ্ধ বিমানগুলি পাকিস্তান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তান বিমান বাহিনীর 5টি F-86 বিমানকে ধ্বংস করে দেয়। এতে ভয় পেয়ে বাকি পাকিস্তানি বিমানগুলি কংক্রিটের বাংকারে লুকিয়ে পড়ে। শেষ পর্যন্ত 16 ডিসেম্বর ভারতের পক্ষ থেকে 8 ঘন্টার মধ্যে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের জন্য চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়। এতে পূর্ব পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি ও তার ডেপুটি M.S. খান আত্মসমর্পণে বাধ্য হন। 3. ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতের বিমান হামলায় পাকিস্তানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পূর্ব বাংলায় পাক অস্থায়ী সামরিক বিমান ঘাঁটিগুলিকে ভারতীয় বায়ু সেনারা গুঁড়িয়ে দেয়। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলি পাকিস্তান বিমান বাহিনীর প্রায় 75টি যুদ্ধ বিমান ধ্বংস করে। ফুটনোট: ভারতের মতে এই সংখ্যা 94টি এবং পাকিস্তানের মতে এই সংখ্যা 42টি। মূল পাঠে ফিরে এলাম। ভারতের বিমান হামলায় পাকিস্তানের বন্দর নগর করাচি প্রায় ধ্বংস হয়ে যায়। ভারতের বিমান হামলায় পাকিস্তানে বিমান বাহিনীর প্রায় 75 থেকে 94 জন বিমান চালক প্রাণ হারায়। অন্যদিকে পাকিস্তানের বিমান হামলায় ভারতেরও কিছু ক্ষয়ক্ষতি হয়। মন্তব্য: সংখ্যায় বেশি ও গুণগত মানে উন্নত হওয়ায় ভারতীয় বায়ুসেনারা সহজেই পাকিস্তানি বায়ুসেনাদের হারাতে সফল হয়। প্রশ্ন 7। টিকা লেখো। সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দ। উত্তর: সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দ। 1. প্রেক্ষাপট: বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষের দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। সদ্য স্বাধীন বাংলাদেশ সরকার পশ্চিম পাকিস্তানের যুদ্ধবন্দীদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করতে চাইলেও ভারত সরকার তাদেরকে মুক্তি দেয়। শুধু তাই নয়, ভারত একটি শান্তিকামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এই উদ্যোগেরই ফলশ্রুতি ছিল সিমলা চুক্তি স্বাক্ষর। 2. চুক্তি স্বাক্ষর 1972 খ্রিস্টাব্দে 28 জুন থেকে 2 জুলাই হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে ভারত ও পাকিস্তানের মধ্যে এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দীর্ঘ আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এক শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিটি সিমলা চুক্তি নামে পরিচিত। এখানে একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে জুলফিকার আলী ভুট্টো ও শ্রীমতী ইন্দিরা গান্ধী সিমলা চুক্তি স্বাক্ষর করছেন। 3. চুক্তির শর্তাবলী। সিমলা চুক্তিতে বলা হয়: 1. জম্মু ও কাশ্মীর সীমান্তে অবস্থানকারী উভয় দেশের সেনাদের ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যবর্তী সীমানা অর্থাৎ LOC লাইন অফ কন্ট্রোল হিসেবে মেনে নেওয়া হবে। পৃষ্ঠা 240। 2. 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী সেনাদের ভারত ছেড়ে দেবে। বাংলাদেশে যুদ্ধ অপরাধে জড়িত এই সেনাদের বিচার করবে পাকিস্তান সরকার। 3. যুদ্ধে ভারতীয় সেনাদের দ্বারা অধিকার করা পাকিস্তানের পশ্চিমাঞ্চলের ভূখণ্ড বিনা শর্তে ছেড়ে দেওয়া হবে। 4. ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তৃতীয় পক্ষের সাহায্য না নিয়ে দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে তা মিটিয়ে নেবে। 5.
দুই দেশের সেনারা কখনোই নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ লাইন অফ কন্ট্রোল অতিক্রম করবে না। 4. গুরুত্ব: 1972 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত সিমলা চুক্তি ভারত পাক সম্পর্কের মোড় ঘোরাতে ব্যর্থ হয়। এই চুক্তির পরেও পাকিস্তানের ভারত বিদ্বেষ কমেনি। পরবর্তীকালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উভয় দেশের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। শান্তিপূর্ণ উপায়ে ও মানুষের কল্যাণে পরমাণু শক্তিকে কাজে লাগানোর এই ভারতীয় কর্মসূচিকে পাকিস্তান সন্দেহের চোখে দেখে। 1974 খ্রিস্টাব্দ। প্রশ্ন 8. 1970-এর সাধারণ নির্বাচন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রভাবিত করে? উত্তর: সূচনা। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান এক ঘোষণায় বলেন যে 1970 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর পাকিস্তানের জাতীয় পরিষদের এবং 22শে অক্টোবরের মধ্যে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে তারিখ পরিবর্তন করে 7ই ডিসেম্বর জাতীয় পরিষদের এবং 17ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের দিন ধার্য করা হয়। 1970-এর সাধারণ নির্বাচন। 1. আইনগত কাঠামো: পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচনের দিন ঘোষণার কয়েকদিন পরে বলেন যে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি ভবিষ্যৎ সংবিধান তৈরির জন্য এক আইনগত কাঠামো ঘোষণা করেন। এই ঘোষণায় বলা হয়: 1. জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে 313 জন। এর মধ্যে পূর্ব পাকিস্তান থেকে 169 জন এবং পশ্চিম পাকিস্তান থেকে 144 জন নির্বাচিত হবেন। 2. প্রাদেশিক পরিষদের 300 জন সদস্য সাধারণ আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন আর 13 জন মহিলা সদস্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি পরিষদের আসন সংখ্যা নির্ধারিত হবে। 2. নির্বাচনের ফলাফল: পাকিস্তানের রাজনৈতিক দলগুলি 1970-এর সাধারণ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন এবং প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টি আসন পায়। নির্বাচনে জিতে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টি দ্বিতীয় স্থান লাভ করে। এই দল জাতীয় পরিষদে মাত্র 88টি আসন পায়। 3. গুরুত্ব: 1970 খ্রিস্টাব্দের নির্বাচনের ফলাফল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ছিল। প্রথমত, এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের স্বতন্ত্র রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি রচনা করেছিল। দ্বিতীয়ত, এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে পূর্ব পাকিস্তানের অধিবাসীরা বাঙালি জাতীয়তাবাদের বিজয় হিসেবে গ্রহণ করে। তৃতীয়ত, নির্বাচনে জিতে পূর্ব পাকিস্তানবাসীর রাজনৈতিক চেতনা আরও বেশি করে স্বাধীনতাকামী হয়ে ওঠে, যা পাকিস্তানের ভাঙনকে ত্বরান্বিত করে। মন্তব্য: নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পাকিস্তানের সামরিক শাসক নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধা দেয়। এই কারণেই 1970-এর নির্বাচন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অর্জনের প্রত্যক্ষ কারণ হয়ে ওঠে এবং জন্ম হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের।